মিহু আপুর কথাতে হালকা হাসলাম। স্মৃতিতে ভেসে উঠল ছোটবেলার সেই প্রাণবন্ত স্মৃতি। মিথি, আমি, মেহু আপু, নাবিলা, নাফিসা সহ সব খুদে বাচ্চারাই উঠোনে ইট দিয়ে চুলা বানানোয় ব্যস্ত হতো। কেউ চাল, কেউ তেল, কেউ বা নুন আনতো। রান্নার দায়িত্বে থাকতো বড় কেউ। আমরা ছোটরা সব সাহায্য করতাম রান্নার কাজে। কেউ কেউ আলু কাটতো, কেউ বা পেঁয়াজ কাটতো। তখন মিথিও থাকতো আমার আশেপাশে। ছোট ছোট তুলতুলে হাত পা নাচিয়ে নেচে নেচে বেড়াতো চারপাশটায়। কি সুন্দর স্মৃতি! ইস, আবারও যদি ফিরে যেতে পারতাম সেই সুন্দর শৈশবকালে, কত সুন্দর হতো। মিথিকেও ফেরত পেতাম তাহলে আবার। পর মুহূর্তে নিজের অবাস্তব ভাবনায় নিজেই হাসলাম। একবার মেহু আপুর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আপু, সুন্দর ছিল তখনকার দিনগুলো। অনেক সুন্দর ছিল রে জ্যোতি। এবার বাড়ি গেলে আবারও আগের মতো চড়ুইভাতি করব, কেমন? সুন্দর হবে না? আমি আবারও হাসলাম, বললাম, হ্যাঁ আপু, সুন্দর হবে। মেহু আপু হাসলেন। ততক্ষণে উপস্থিত হলেন মেহরাজ ভাই। চোখ মুখে আবছা পানির ছোঁয়া, চুলেও পরিপাটি, পরনে কালো টি শার্ট, ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে টান টান বুক করে সোজা হয়ে দাঁড়ালেন উনি। মেহু আপু ঠোঁট চওড়া করে বলে উঠলেন, ভাইয়া, আমি আর জ্যোতিও হেল্প করব, ঠিক আছে? মেহরাজ ভাই ভ্রু উঁচু করলেন। এক নজর আমার দিকে তো এক নজর মেহু আপুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠলেন, কেন? আমি তো কাজ পারি, মন চাইছে কাজ করতে, তাই নুডলস খাবো। চলো রান্না করে ফেলি। মেহরাজ ভাই তাকালেন শীতল চাহনিতে, তারপর যেতে যেতেই বললেন, আয়। মেহু আপু লাফিয়ে উঠলেন। শুধু যে নিজেই লাফিয়ে উঠলেন তা নয়, আমার হাতটাও চেপে ধরে টেনে নিয়ে গেলেন রান্নাঘরে। একপাশে দাঁড়িয়ে হুট করে হাতে ছুরি নিয়ে বলে উঠলেন, কি করতে হবে ভাইয়া? মেহরাজ ভাই ছোট ছোট চোখ করে তাকালেন। পেঁয়াজ কাটার কাজটা আমাদের দিয়ে চুলায় কড়াই বসালেন। আমি আর চোখে দেখে গেলাম ওনাকে আর ওনার কাজকর্মগুলোকে। ছেলে মানুষ হিসেবে কাজকর্ম খুব একটা গোছালো না হলেও রান্নাটা দক্ষভাবেই চালিয়ে গেলেন উনি। কিন্তু হঠাৎই বাধল বিপত্তি। অসাবধানতা বশত মেহু আপুর হাতটা কেটে বসলো ছুরির আঘাতে। মেহরাজ ভাই ব্যস্ত হলেন মেহু আপুর কাটা হাত নিয়ে। দু একটা বকাবকি করে টেনে নিয়ে গেলেন রান্নাঘর থেকে। আমি এক পলক তাকিয়ে চুলার দিকে তাকালাম। চুলায় তখনও কড়াই বসানো। ধীর পায়ে এগিয়ে গেলাম, রান্না প্রায় হয়েই এসেছে। বাকি রান্নাটাও সম্পূর্ণ করে কড়াই নামালাম চুলা থেকে। আশেপাশে তাকিয়ে দেখলাম রান্নাঘরের অবস্থা বেহাল। মেহরাজ ভাই মনোযোগ দিয়ে রান্না করেছেন ঠিক, তবে আশেপাশে আর খেয়াল রাখেননি উনি। সব জিনিসপত্র অগোছালো করে খুশি মনে রান্না করে গেছেন। পরে অবশ্য গুছিয়ে নিতেন। ওনার মতো গোছালো মানুষ অগোছালো জিনিস অগোছালোই রেখে দেবেন ভাবাটাও বোকামি। আমি ধীরে ধীরে সব জিনিস গুছিয়ে রাখতে লাগলাম। তার মধ্যে মেহরাজ ভাই হন্তদন্ত হয়ে ছুটে এলেন রান্নাঘরে। এক পলক তাকিয়ে বলে উঠলেন, রান্না শেষ? আমি শুধু উত্তরটুকুই দিলাম, হ্যাঁ। মেহরাজ ভাই চুলায় তাকিয়ে বলে উঠলেন, কড়াই তুই নামিয়েছিস? হ্যাঁ। মেহরাজ ভাই এবার সামনে এসে দাঁড়ালেন, কিঞ্চিত রাগ ঝেড়ে বললেন, কে বলেছে নামাতে? হাত টাত পুড়ে গেলে তখন দোষ তো আমারই হতো। আর কখনো নিজ থেকে চুলায় কাজকর্ম করতে আসবি না। মেহরাজ ভাইয়ের কথায় ব্যাপক হাসি পেল। যার শৈশব থেকে রান্না করার অভ্যাস আছে তাকে এইসব বলা কেমন যেন হাস্যকর ঠেকায়। যদি রান্নায় অপটু হতাম তবে বোধহয় এইসব শাসন আমার ভালো লাগতো। আলাদা খুশিও হয়ে উঠতো বোধহয় আমার মনটা। দাদি বলতো, প্রিয় মানুষের শাসনেও ভালো লাগা অনুভব হয়, কিন্তু তার কিছুই আমি অনুভব করলাম না। মেহরাজ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, পুরতো না, পুরলেও আপনার উপর দোষ দিতাম না মেহরাজ ভাই। মেহরাজ ভাই বিনিময়ে বললেন, মেহুর কাছে যা। আমি অগোছালো ঘর গুছিয়ে নিতে নিতেই বললাম, গুছিয়েই যাচ্ছি, অল্প বাকি, আপনি বরং যান। মেহরাজ ভাই কিঞ্চিত শাসিয়ে বললেন, যেতে তোকে বলেছি, আর তুই আমাকে বলছিস? মেহরাজ ভাইয়ের গম্ভীর আওয়াজে এক পলক তাকালাম ওনার দিকে। ওনার ভ্রু কুচকানো। মনে মনে ভাবলাম, এভাবে আপনি বরং যান কথাটা বলা বোধহয় উচিত হয়নি। মৃদু গলায় বললাম, আপনার তো কাজ নেই, তাই বললাম যেতে। আমি একেবারে নাস্তা নিয়ে আসছি। আমি আনছি, তুই যা। আমি মাথা নাড়লাম। গোছানোর কাজটুকু শেষ করার জন্যই চুলার পাশ থেকে হলুদের বক্সটা নিয়ে অন্য পাশে রাখতে যেতে মেহরাজ ভাই ধরে নিলেন বক্সটা। আমার হাত থেকে কেড়ে নিয়ে চাপা স্বরে বললেন, বললাম না তোকে যেতে? দুপুরে রান্না করতে আবারও এসব অগোছালো হবে। একেবারে রান্না শেষে সব গোছালো ভাবে রাখবো। আমার দৃষ্টি ক্ষীণ হলো। মেহরাজ ভাই দাম্ভিক চেহারায় অন্যদিকে ফিরে হলুদের বক্সটা আগের মতোই রেখে দিল। আমি আগ বাড়িয়ে আর কিছু বললাম না, বেরিয়ে এলাম দ্রুত। দুপুরের খাবার রান্না হওয়ার পরপরই মেহরাজ ভাই রান্নাঘর ছেড়ে বের হলেন।
চোখ মুখে ঘামের আবছা ছাপ, রুমালের একাংশে সেই ঘাম মুছতে মুছতে আমার আর মেহু আপুর সামনে এসে দাঁড়ালেন। এক নজর কাটা হাতের দিকে তাকিয়ে বললেন, কি দরকার ছিল রান্নার কাজে হাত লাগানোর মেহু? মেহু আপু ভাইয়ের চোখের দিকে তাকিয়ে হেসে দিলেন, কাটা আঙুলটা দেখিয়ে বললেন, হুম, আমি তো টুকটাক রান্নাই পারি ভাইয়া। এইটুকু কাটতে এত চিন্তার কি আছে বলো তো? ঠিক হয়ে যাবে। অল্প একটুই তো কেটেছে। মেহরাজ ভাই বিনিময়ে কিছু বললেন না, শুধু একবার তাকিয়ে নিজের ঘরে পা বাড়ালেন। আমি তখনও মেহু আপুর সাথে বসে টুকটাক কথা বলছিলাম। তার কিছুক্ষণ পরই নাবিলা আসলো বাসায়। পাশে বসে চঞ্চল গলায় বলে উঠল, হোস্টেল থেকে মাত্রই ফিরেছি, শুনলাম মেহু আপু আজ বাসায় থাকবে। জ্যোতির সাথেও অনেক গল্প বাকি, তাই চলে এলাম। আমি হাসলাম। নাবিলার কথাগুলো সুন্দর, ছোটবেলার বন্ধু বলি কিনা জানি না, তবে আমার কেন জানি না মনে হয় ও আমার আপন মানুষ। হোস্টেলে থাকে বিধায় তেমন একটা সময় কাটানো হয়ে ওঠেনি ওর সাথে, তবে যখনই আসে তখনই ও খুব আপনভাবে কথাটা বলে। আমি ঠোঁট চওড়া করে হেসে বললাম, কেমন আছিস? নাবিলা হেসেই উত্তর দিল, ভালো ছিলাম না, তোদের দেখে ভালো হয়ে গেছি। শুনেছি তুই নাকি কার প্রেমে পড়েছিস জ্যোতি। তার নামের প্রথম অক্ষর নাকি এম। সাইদ ভাইয়া না বললে তো জানতেই পারতাম না আমি। আরও একটা কথা, তুই সাইদ ভাইয়ার কাছে পড়িস, এটা জানার পর থেকে চরম আফসোস হচ্ছে আমার। সাইদ ভাইয়া মানে কিন্তু আগুন। নাবিলা কথাটা বলার সাথে সাথে মেহু আপুর চোখ ছোট ছোট হয়ে গেল। মুহূর্তেই বলে উঠল, আগুন মানে? ওনার গায়ে কি আগুন জ্বলে জ্বলে ওঠে নাকি? তা মনে হবে কেন? দেখো না, সাইদ ভাইয়ার কথায় সব মেয়েরাই কেমন সম্মোহিত হয়ে যায়। ওনার কথায় একটা জোশ জোশ ব্যাপার আছে, তাই না আপু? জোস জোস ব্যাপার আবার কেমন? আমার তো কোনোদিন ওনার কথাই কিছু মনেই হয়নি। তুমি মানুষটা কেমন জানি মেহু আপু। সাইদ ভাইয়ার কথায় প্রেম প্রেম ব্যাপার আছে, আমার তো ওনার কথা শুনলে বুকের ভিতর টিপটিপ করে, কেমন একটা অনুভূতি হয়, কেমন জানি ফিল করি মেহু আপু। তো উনি তোকে এইসব প্রেমময় বাক্য বলে শোনাই কখন? যখন দেখা হয় তখনই তো কথা হয়। আজ থেকে জ্যোতির সাথে আমিও পড়বো সাইদ ভাইয়ার কাছে, বুঝলে? ভাইয়াকে অবশ্য বলেছিও আমি। কখন বলেছিল? মেসেজে বলেছি। জ্যোতির কথা তো সাইদ ভাইয়া মেসেজেই বললেন। মেহু আপুর মুখখানা নিভে গেল কেমন। আমি চুপচাপ দুজনের কথা শুনছিলাম। মেহু আপুর মুখায়ব লক্ষ্য করেই প্রসঙ্গ পাল্টাতে বলে উঠলাম, নাফিসা কোথায়? ওকে আনলি না যে? নাবিলা মুখ কুঁচকে উত্তর দিল, ও কোথায় জানি না, হোস্টেল থেকে ফিরলামই তো মাত্র, দেখিনি রে। কথাটা শুনে সৌজন্যতামূলক হাসলাম। আরও কিছুক্ষণ গল্পগুজব চলল তিনজনের। রাতে সাইদ ভাইয়া পড়াতে আসলেন ঠিক, তবে আজ পড়ার থেকে কথাই বেশি চলল। নাবিলার সাথে সাইদ ভাইয়ের প্রেম প্রেম বার্তা শুনে মস্তিষ্ক তিক্ত হয়ে উঠল। এতদিনের কথাবার্তায় সাইদ ভাই সম্পর্কে কতটুকু কি ধারণা করেছিলাম জানি না, তবে আজকের কথাবার্তায় বুঝতে পারলাম সাইদ ভাই কোন পর্যায়ে গিয়ে ফ্লার্ট করতে পারেন। আর নাবিলা যেন সেই সব কথাবার্তায় আপ্লুত হয়ে আত্মহারা হয়ে পড়ল। মাঝে মাঝে খিলখিলিয়ে হেসে উঠে পুরো ঘর মাথায় তুলছে। আমি বিরক্ত হলাম সাইদ ভাইয়ের প্রতি। এক পর্যায়ে সেই বিরক্তি আকাশ ছুঁয়ে গেল। ভ্রুজোড়া কুঁচকে নিয়ে স্থির হয়ে বসে থাকলাম আর দুজনের কথোপকথন শুনতে লাগলাম। ঠিক সেই সময় টেবিলের সামনে এসে বুকে হাত গুজে দাঁড়ালেন মেহেরাজ ভাই। শীতল চাহনি ফেলে ভরাট গলায় বলে উঠলেন, সাইদ, তোকে পড়াতে বলেছিলাম নাকি হাসাতে বলেছিলাম? এ পর্যন্ত বেশ কয়েকবার হাসাহাসির আওয়াজ শুনেছি। সাইদ ভাই মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালেন, নিভু নিভু দৃষ্টি ফেলে বলে উঠলেন, তুই বাসায় আছিস? জানতাম না তো। মেহরাজ ভাইয়ের চাহনি পাল্টালো। গরম চোখে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বললেন, মানে আমি বাসায় না থাকলে তুই সবসময় এমন ফ্লার্টিং চালিয়ে যাস জ্যোতির সাথে? সাইদ ভাই মুহূর্তেই উঠে দাঁড়ালেন, মাথায় হাত দিয়ে দ্রুত বলে উঠলেন, সত্যি বলছি মামা, আজই করছি কেবল। জ্যোতির সাথে সেভাবে কোনোদিন কিছু বলিনি। তুই ওকে জিজ্ঞেস কর। তোকে বিশ্বাস নেই। ধুর, জ্যোতিকে বোন বলছি আমি, ওর দিকে সে নজরে তাকানো নিষেধ। তাছাড়া তোরা ভাই বোন প্রথমেই যেভাবে শাসিয়ে বলছিস, আমি জীবনে ওর সাথে ফ্লার্ট করতাম না বন্ধু, বিশ্বাস কর। করলাম। এবার জ্যোতিকে যে নজরে দেখছিস, নাবিলাকেও সেই নজরেই দেখবি। বন্ধুর বোন মানে তোরও বোন, মনে থাকবে। নাবিলার মুখটা মুহূর্তেই চুপসে গেল কেমন। সঙ্গে সাইদ ভাইয়ের মুখটাও নিভু নিভু হলো, তবে দমলেন না সাইদ ভাই। মুখে চমৎকার বাঁকা হাসি ফুটিয়ে বলে উঠলেন, তুই বললেই হলো নাকি? বন্ধুর বোন মানে আমার বউ। দেখিস না তোকে কত শ্রদ্ধা করে,
শালাটা কি? এটা স্বপ্নতেই সম্ভব, তোকে আমার বোনকেই দিচ্ছি না। তুই যে লেভেলের খেলোয়াড়। তুই দেওয়ার লাগবে না, তোর বোনেই চলে আসবে রে বন্ধু। কথাটা বলেই সাইদ ভাই হাসলেন, ঘাড় বাঁকিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, আমি তাহলে বাচ্চারা? কথাটা বলতেই নাবিলা লাজুক হাসলো, মুখ নত করে লজ্জায় লাল করলো ওর দুই গাল। আমি সবই খেয়াল করলাম। হতাশ চাহনিতে ফের উপরের দিকে দৃষ্টি ফেলতেই দেখলাম মেহেরাজ ভাই আর সাইদ ভাই দুজনেই বেরিয়ে গেছেন। থেকে গেল কেবল নাবিলার লজ্জায় লাল হওয়া মুখ। এই কয়দিনে মেহেরাজ ভাইয়ের সাথে বহুবার কথা হলেও বরাবরই স্বল্প শব্দে উত্তর দিয়েছি। রান্নার কাজ সহ খাওয়ার সময়ে প্রায় সময়ই আমি, মেহু আপু, মেহেরাজ ভাই একসাথেই কাজ করেছি। সময়ের ব্যবধানে এই একসাথে কাজ করা কিংবা অল্প সময় কাজ থেকে দেখাতে আমি বরাবরই মুগ্ধ হলাম মেহেরাজ ভাই নামক মানুষটাতে। এই মানুষটার ব্যক্তিত্বের মতোই মানুষটার মধ্যে যত্ন, ভালোবাসা, কোনো কিছুরই কমতি নেই। এই কয়দিনে কতটুকু কি বুঝেছি জানা নেই, তবে এইটুকু বুঝেছি মেহেরাজ ভাই মানুষটা ভীষণ যত্নশীল। এই তো সেদিন সীমাপা নেই বলে ভাতের মার ফেলার জন্য পাতিলটা হাতে নিতেই ছো মেরে কেড়ে নিলেন মেহেরাজ ভাই। শাসনের সুরে বলে উঠলেন, বলছি না কাজ করবি না, এক্ষুনি যা, হাত পুড়ে গেলে তখন। মেহেরাজ ভাইয়ের এমন অনেক শাসানো বাণী এই কয়েকদিনে শুনতে হয়েছে। প্রথম প্রথম কোনো অনুভূতি না হলেও একটা সময় পর আমার কাছে এই বাণীগুলোই চমৎকার বোধ হলো। আজকাল কেমন জানি অদ্ভুত আলাদা ভালো লাগা হৃদয় ছুঁয়ে যায় ওনার এইসব সচেতন বাক্য শুনে। সেই দিনের পর হঠাৎ একদিন মেহেরাজ ভাই একসাথে অনেকগুলো জামা কাপড় কিনে আনলেন। শুধু জামা নয়, শাড়িও এনেছিলেন। মেহু আপু বলেছিল এইসব নাকি মেহু আপুকে নিয়ে কিনেছিলেন। আমি সেবার আপত্তি জানালেও মেহেরাজ ভাই রাগে টান টান মুখ আর শক্ত চোয়ালি থামিয়ে দিলেন আমায়। এর কিছুদিন পর একদিন রাতে ক্লান্তিতে শরীর নুয়ে আসতেই রাতের বেলা না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। মেহু আপু অনেক ডাকাডাকি করলেও কেন জানি না তখন ঘুমিয়ে আমার কাছে বেশি গুরুত্ব পেল। সেদিন আমার বাটন ফোনে টানা 30 বার কল দিলেন মেহেরাজ ভাই। বাসায় একা থাকি বলে নাম্বারটা একদিন মেহেরাজ ভাই নিয়েছিলেন। তাই বলে যে এইভাবে নাম্বারটাকে কাজে লাগাবেন এটা তো আমি কখনোই ভাবিনি। মোবাইলের আওয়াজে শেষমেশ বিরক্ত হয়ে চোখ মেলে তাকাতেই হলো আমায়। দরজা খুল, খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। কল রিসিভ করতেই ওপাশ থেকে মেহেরাজ ভাই গম্ভীর গলায় শুধালেন। মেহেরাজ ভাইয়ের সেই কথাটাও কেন জানি না আমার ভালো লাগলো সেদিন। কিছুক্ষণ তবদা মেরে বসে থেকে উঠে গিয়ে দরজা খুললাম। দেখলাম মেহেরাজ ভাই হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন, মুখটা টান টান করা, চিবুক শক্ত, কপালে বিরক্তির ভাঁজ। চোখ মুখে একবার তাকিয়ে বুঝলাম উনি রেগে আছেন। কেন জানি না সেদিন এই রাগটাও আমার ভালো লাগলো, তবে ভালো লাগাটা প্রকাশ করলাম না অবশ্য। মেহেরাজ ভাই খাবারের প্লেট সমেত ঘরে ঢুকলেন, চেয়ারের উপর প্লেটটা রেখে গিয়ে আবারও বের হয়ে বাইরে গেলেন। তারপর হাতে করে এক গ্লাস পানি এনে পাশে রেখে ক্ষোভ নিয়ে গম্ভীর আওয়াজে বললেন, চুপচাপ খেয়ে নিবি জ্যোতি, তুই বাচ্চা নোস যে তোকে জোর করে খাওয়াতে হবে। কথাটুকু বলেই ওনার দাম্ভিক চেহারায় রাগ ফুটিয়ে চলে গেলেন। আমি অবশ্য সেই দিন চুপচাপ খেয়ে নিয়েছিলাম। এরপরও অনেকবার মেহেরাজ ভাই শাসন করেছেন, সচেতন করেছেন। আজকাল এইসব ভালো লাগায় পরিণত হয়েছে। পৃথিবীতে নিজের খেয়াল রাখার মতো কাউকে পেলে নিঃসন্দেহে সবারই ভালো লাগে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। এই যেমন পরশু যখন ছাদে গিয়েছিলাম তখন ছাদে মেহেরাজ ভাইও ছিলেন। ওনাকে দেখে বেশিক্ষণ না থেকে ছাদ ছেড়ে চলে আসতে নিতেই ছাদের দরজায় পা লেগে সাংঘাতিকভাবে পড়ে গেলাম। হাতের তালুর দিকটা ছাদের খসখসে ফ্লোরে ঘষা খেয়ে বেশ খানিকটা কেটে গেল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হলো। মেহেরাজ ভাই তা খেয়াল করেই রাগ ঝেড়ে চাপা স্বরে বললেন, দেখে শুনে হাঁটিস না কিছু কপালে রেখে হাঁটিস? এত বড় মেয়ে হয়ে পড়ে যায় কিভাবে মানুষ? মেহেরাজ ভাইয়ের কথাটা চরম অপমানিত বোধ হলেও কেন জানি না আমার ভালো লাগলো। নিজের দোষ স্বীকার করে স্পষ্ট বলে বসলাম, খেয়াল করিনি। মেহেরাজ ভাই ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়লেন, কি খেয়াল করিসনি? এভাবে পড়ে যাব বুঝে উঠিনি। পড়ে গিয়ে হাত কেটে বুঝে উঠিনি বললে লাভ আছে? আমি এক পলক তাকিয়ে গলা ঝেড়ে বললাম, কেউ পড়ে গেলে এভাবে রাগ ঝেড়ে কথা বললেও তো বিশেষ লাভ নেই মেহেরাজ ভাই। মেহেরাজ ভাই আমার কথাটায় বিরক্ত হলেন, কপাল কুঁচকে ঝুঁকে দাঁড়ালেন আমার দিকে, নিজের বলিষ্ঠ হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে। তারপর শান্তভাবে বললেন, উঠ। আমি ওনার দিকে চাইলাম, হাতটা না ধরে উঠে দাঁড়িয়ে পড়লাম। মেহেরাজ ভাই বুক টান টান করে সোজা হয়ে দাঁড়ালেন, হাত দুটো ট্রাউজারের পকেটে গুজে সিঁড়ি বেয়ে নামতে নামতেই বললেন, গুড। নিজে নিজে যেমন দাঁড়ালি ঠিক তেমনই নিজেকে নিজে সেফ রাখাটাও শেখ।
কথাটুকু বলেই মেহরাজ ভাই নেমে গেলেন। পিছু পিছু নামলাম আমিও। বাসায় পা রাখতেই দেখলাম মেহরাজ ভাই সোফায় বসে আছেন। আমাকে দেখেই বলে উঠলেন। এদিকে আয়। আমি না গিয়ে স্থির দাঁড়িয়ে থাকলাম। কেন ডাকছেন তা বোঝার চেষ্টা করলাম, কিন্তু বুঝে ওঠার আগে মেহরাজ ভাই দ্বিতীয়বার রাগ ঝেড়ে বলে উঠলেন। কি হলো, কথা শুনতে পাসনি? পেয়েছি। উনি ডান ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলেন। তো দাঁড়িয়ে আছিস কেন? আমি এবার কথা বাড়ালাম না, ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। মেহরাজ ভাই মাথা তুলে তাকালেন একবার শীতল চাহনিতে, এরপর বললেন। কোন হাত কেটেছে? ডান হাত। হাত দে। আমি এইবারও ওনার কথা শুনলাম না, হাত না বাড়িয়ে দিয়ে সূক্ষ্ম চোখে ওনাকে খেয়াল করলাম। মেহরাজ ভাই বোধহয় এবারও বিরক্ত হলেন, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন। কি হলো? না মানে কেন? মেহরাজ ভাই এবার জবাব দিলেন না, নিচ থেকেই আমার ডান হাতটা টেনে নিলেন, কাটা জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিলেন, তারপর আর কোনো কথা না বলে উঠে চলে গেলেন। আমি পুরোটা সময় চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আর সব কিছু খেয়াল করে গেলাম। আমি একটা মানুষ এতটা যত্ন করতে পারে, ছোটবেলা থেকেই যত্ন না পাওয়া আমার কাছে এইটুকু যেন যত্নই যেন বিশাল মনে হলো। এইটুকু খেয়াল রাখা অনেক বেশি বোধ মনে করলাম। আমি মনে মনে মুগ্ধ হলাম। ভালোবাসার মানুষ থেকে স্বল্প যত্ন বৃহৎ খুশির কারণ হয়। মাঝে মাঝে আফসোস হয় কেন ওনার ভালোবাসা পেলাম না আমি। যদি ওনার ভালোবাসা পেতাম তবে না জানি কতটা যত্নে আগলে রাখতেন উনি। আচ্ছা, সামান্তাপুকে কতটা যত্নে রাখতেন উনি। ইস, আমার ভাগে যদি ওনার ভালোবাসাটুকু জুটতো। আনমনে এইসব অহেতুক ভাবনা ভেবেই আবারও সেই ভাবনাকে তীব্র জেদের অন্তরালে লুকিয়ে রাখি। হঠাৎ হওয়া সেই সাদামাটা যন্ত্রণাময় বিয়ের পর সেই বিধ্বস্ত রূপে এই বাসায় আসার পর মাস পার হলো। ধীরে ধীরে সময় কাটলো, বাড়ি যাওয়ার সময় হয়ে আসলো যেন খুব দ্রুত। টেস্ট পরীক্ষার 1 সপ্তাহ আগে বাড়ি যাওয়ার সময় ঠিক হলো। আমি ব্যাগ গুছিয়ে রাখলাম রাতেই। সকালে উঠে হাত মুখ ধুয়ে রুম ছেড়ে বের হয়েই মেহু আপুর ঘরে গেলাম। মেহু আপু তখনও বেঘরে ঘুমোচ্ছে দেখে আবারও ফেরত আসলাম নিজের ঘরে। জানালা দিয়ে কয়েক পলক তাকিয়ে ভাবলাম, এটাই হয়তো এই বাসায় কাটানো শেষ দিন। বাড়িতে যাওয়ার পর দাদিকে নিজের সর্বোচ্চটা দিয়ে বোঝাতে হবে যাতে আমাকে আর এখানে ফেরত না আসতে হয়। বাড়িতে যন্ত্রণা, কষ্ট, অপমান যাই থাকুক, তবুও একজনের ঘাড়ে দায়িত্ব হয়ে পড়ে থাকার থেকে স্বস্তি আছে। কথাগুলো ভাবতে ভাবতে ঘন্টা পার হলো। জানালার ওপাশে তাকানো অবস্থাতেই কানে এলো মেহরাজ ভাইয়ের গলা ঝাড়ার আওয়াজ। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম মেহরাজ ভাই আমার পেছনেই দাঁড়িয়ে আছেন। মেহরাজ ভাইয়ের নিঃশব্দে চলন সম্পর্কে জানা আছে বলেই অবাক হলাম না আর। বললাম, কিছু বলবেন মেহরাজ ভাই? মেহরাজ ভাই তাকালেন, বুকে হাত গুজে বললেন। বিকেলে রওনা দেব, ব্যাগ গুছিয়ে নিস। ব্যাগ গুছিয়ে ফেলেছি রাতেই। এত তারা? তারা তো একটু থাকবেই মেহরাজ ভাই। ওখানে দাদি আছে, মিথি আছে, মিনার ভাই আছে, সব আপন মানুষদের রেখে এসেছে ওখানে, তারা থাকবে না? মেহরাজ ভাই ঠোঁট চওড়া করে কিছু বলতে নিতেই মোবাইলে আওয়াজ হলো। আমি ভ্রুকুচকে তাকালাম। মিনার ভাই নামটা জল জল করছে বাটন ফোনের চারকোনা স্ক্রিনে। বোধহয় দাদি কল দিতে বললেন। যাওয়ার কথা শোনার পর থেকেই কাল থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার কল দিয়ে ফেলেছেন দাদি, যেন অধীর আগ্রহে আমার যাওয়ার অপেক্ষা করে আছেন। আমি হালকা হাসলাম। মোবাইলটা তুলে নিতে নিতে মেহরাজ ভাইকে বললাম, কিছু বলবেন মেহরাজ ভাই? বলে ফেলুন। মেহরাজ ভাই এক নজর মোবাইলের দিকে তাকিয়ে বললেন, তেমন কিছু নয়, তুই কথা বলে নে। আর হ্যাঁ, বিকালে তৈরি হয়ে থাকিস। কতটুকু বলে চলে গেলেন উনি। আমি এক নজর তাকিয়ে মিনার ভাইয়ের কল উঠালাম। বললাম, মিনার ভাই এত সকালে কল দিয়েছ? দাদি বলল বুঝি? মিনার ভাই কয়েক মিনিট চুপ থাকলেন, তারপর বললেন, না, দাদি বলেনি। তবে তুমি কল দিয়েছ? কেন? আমি বুঝি কল দিতে পারি না তোকে। তেমনভাবে বলিনি মিনার ভাই। কখন আসছিস? মেহরাজ ভাই বলেছে বিকেলে রওনা দিবে, আস্তে আস্তে রাত হবে। আচ্ছা, রাখছি। মিনার ভাই কথাটা বলেই কল রাখলেন। আমি ছোট্ট শ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। মেহু আপুর ঘরে গিয়ে মৃদু আওয়াজে ডাকলাম, আপু উঠবে না? মেহু আপু চোখ মুখ কুচকে তাকালেন, ঘুম জড়ানো কণ্ঠে বলেন, জ্যোতি, এত তাড়াতাড়ি কি করে উঠিস ঘুম থেকে? কথাটা বলেই আপু আবারও চোখ বুজে নিলেন। আমি হালকা হাসলাম কেবল। মেহু আপু বয়সে আমার থেকে বড় হলেও মাঝে মাঝে কেন জানি না আমার কাছে আপুকে বেশ প্রাণবন্ত তরুণী বয়সের কোনো মেয়ে মনে হয়, যে হাসতে জানে, গাইতে জানে, মজা করতে জানে, আবার গম্ভীরভাবে কথাবার্তাও বলতে পারে। কোনো সময় বেশ প্রাণবন্ত তো কোনো সময় বেশ গম্ভীর। বিকাল হলো, মেহু আপুকে বিদায় দিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। রিকশায় মেহরাজ ভাই আর আমি পাশাপাশি একসাথেই বসলাম। মাঝে মাঝে রাস্তার
আঁকা বাঁকা রিকশার ঝাঁকড়ানোতে মেহরাজ ভাইয়ের শরীর আর আমার শরীর মিলিয়ে গেল। সেই অপ্রত্যাশিত শরীরের ছোঁয়ায় তীব্র অস্বস্তিতে আমি আড়ষ্ট হয়ে থাকলেও মেহরাজ ভাইয়ের মুখভঙ্গিতে তেমন কোনো আড়ষ্টতার ছাপ পড়ল না। উনি বেশ স্বাভাবিকভাবে টান টান চাহনি নিয়ে সামনের দিকে তাকিয়ে থাকলেন। এক পর্যায়ে রিকশা থামলো। মেহরাজ ভাই নামার আগেই আমি নামলাম দ্রুত। এক হাতে ব্যাগটা নিতেই মেহরাজ ভাই নামলেন। ভাড়া মিটিয়ে শীতল চাহনিতে এক নজর আমার দিকে তাকিয়ে ব্যাগটা কেড়ে নিলেন। পা বাড়াতে বাড়াতে বললেন, রিক্সা থেকে ওভাবে লাফিয়ে নামলি কেন? পড়ে গেলে কি হতো? তোর কাঁটা ছেঁড়া হাত পা সমেত তোকে তোর দাদির কাছে পৌঁছে দিয়ে আসতাম। আমি শুনলাম। পা চালিয়ে বললাম, আমাকে যথাযথ সুস্থ আর আঘাতবিহীন হিসেবে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। মেহরাজ ভাই আমার দিকে তাকালেন, ভ্রু নাচিয়ে বলে উঠলেন, তো তোকে আঘাতে আঘাতে রক্তাক্ত করে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম। তাচ্ছিল্য নিয়ে হাসলাম। বললাম, আজকের পর তো শেষই আপনার দায়িত্ব। এতদিন সুসম্পূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারলে শেষ দিনে এমন কি হয়ে যাবে আর? আমার কথার বিনিময়ে মেহরাজ ভাই উত্তর দিলেন না। আমিও আর আগ বাড়িয়ে কথা বললাম না। অল্প সময় পর বাসে উঠলাম। পাশাপাশি বসলেন মেহরাজ ভাইও। বাসের সিটে দুজনের মাঝে অল্প দূরত্ব থাকায় এবার আর অস্বস্তি হলো না। চারকোনা জানালার ওপাশে চোখ রেখে দৃষ্টি স্থির করলাম। যাত্রাপথের অর্ধেকটা পথই কাটলো জানালার ওপাশের বাইরের দৃশ্যপট দেখতে দেখতে। ঘুম ভাঙলো মেহরাজ ভাইয়ের কাঁধে মাথা রেখেই। এপাশ ওপাশ তাকিয়ে জানালার ওপাশটায় চোখ পড়তেই বুঝলাম রাত হয়েছে। বাসে কখন যে চোখ লেগে এসেছিল বুঝিয়ে উঠিনি আমি। তারপর ঘুমের ঘড়ি বোধহয় মেহরাজ ভাইয়ের কাঁধে হেলে পড়েছিলাম। মেহরাজ ভাই নির্ঘাত বিরক্ত হয়েছেন এই ব্যাপারে। বিষয়টা ভেবেই নিজের প্রতি রাগ জন্মালো। একটা মেয়ে হয়ে একজন পুরুষ মানুষের কাঁধে নিচ থেকে ঢলে পড়াটা নিশ্চয়ই খুব একটা ভালো দেখায় না, বরং চমৎকার বেহায়াপনা বোঝায়। নিজেকে এই মুহূর্তে জঘন্যতম বেহায়া মানুষ বোধ হলো আমার। দ্রুত মেহরাজ ভাইয়ের কাঁধ থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসলাম। জানালার অপর প্রান্তে তাকাতেই নিতেই মেহরাজ ভাই নড়ে চড়ে বসলেন। আমি এক পলক তাকালাম ওনার দিকে। সঙ্গে সঙ্গে মেহরাজ ভাই ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আমি ইতস্তত বোধ করলাম উত্তর দিতে। পর মুহূর্তে স্বাভাবিক হয়ে স্পষ্ট গলায় বলে উঠলাম, মেহরাজ ভাই, আমি দুঃখিত। বিশ্বাস করুন, আমি না ইচ্ছে করে আপনার কাঁধে মাথা রাখিনি। বোধহয় ঘুমের ঘোরেই মাথাটা রেখেছিলাম। এমনটা হবে জানলে আমি সর্বোচ্চভাবে সচেতন থাকতাম, যেন চোখে ঘুম না আসে আমার। মেহরাজ ভাই কুচকানো ভ্রু আরো কুচকে গেল। জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠলেন, ঘুম শেষ? রাতে ঘুমাসনি নাকি বাড়ি যাওয়ার আনন্দে সারা রাত ঘুম হয়নি তোর? মেহরাজ ভাই প্রশ্নটা অতি স্বাভাবিকভাবে করলেও এই প্রশ্নটা দ্বারাই বুঝতে পারলাম উনি বিরক্ত হয়েছেন। শুধু বিরক্ত নয়, চরম বিরক্ত হয়েছেন। সহসা নিজের মধ্যে খারাপ লাগা কাজ করলো আমার। একটা মানুষ বিরক্ত হচ্ছে আমার কারণে, বিষয়টাতে অবশ্যই খারাপ লাগার কথা। আমি চোখ ছোট ছোট করে আড়ষ্ট গলায় বলে উঠলাম, ঘুমিয়েছি। তবুও বাসে ওঠার পর ঘুম আসলো কেন আমার জানা নেই। মেহরাজ ভাই বিনিময়ে বললেন, ঝিমুতে ঝিমুতে তোর ঘাড়টা ভেঙে জানালার অপর প্রান্তে যাচ্ছিল আরেকটু হলে। তার কিছুক্ষণ পরে দেখি ঘুমিয়েই গেছিস, তাও আবার জানালা ঘেঁষে মাথা রেখে। কয়েকবার ঠাস ঠাস করে মাথায় লাগলো তোর, কিন্তু তোর ঘুম দেখি ভাঙলই না। তখনই বুঝলাম গভীর ঘুম, তাই জিজ্ঞেস করলাম রাতে ঘুম দিয়েছিলি কি না। মেহরাজ ভাই বোধহয় আমার আড়ষ্টতা কাটাতেই কৈফিয়তের সুরে কথাগুলো বললেন। তবুও আমার খারাপ লাগা কাটলো না। মনে মনে নিজেকে 1000 বার সচেতন করলাম আর যেন ঘুম না পায়, আর যাতে ওনার কাঁধে ঘুমন্ত অবস্থায় হেলে পড়তে না হয়। পর মুহূর্তেই মনের মধ্যে প্রশ্ন জাগলো। মেহরাজ ভাই মাত্রই বললেন ঘুমিয়েছিলাম জানালা ঘেঁষে মাথা রেখে। তার মানে ওনার কাঁধে মাথা রেখে ঘুমাইনি? তবে উনি কি আমার মাথাটা ওনার কাঁধে রেখেছেন? বিষয়টুকু ভেবে সঙ্গে সঙ্গে মন থেকে মুছে নিলাম ভাবনাটা। মনে মনে নিজেকে 1000 বার সচেতন করলাম আর যাতে ঘুম না পায়, আর যাতে ওনার কাঁধে ঘুমন্ত অবস্থায় হেলে পড়তে না হয়। পর মুহূর্তে মনের মধ্যে প্রশ্ন জাগলো। মেহরাজ ভাই মাত্রই বলেছিলেন ঘুমিয়েছিলাম জানালা ঘেঁষে মাথা রেখে। তার মানে ওনার কাঁধে মাথা রেখে ঘুমাইনি? তবে উনি কি আমার মাথাটা ওনার কাঁধে রেখেছেন? বিষয়টুকু ভেবেই সঙ্গে সঙ্গে মন থেকে মুছে নিলাম ভাবনাটা। এমনটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। হয়তো ঘুমের ঘোরেই আমি মাথা রেখেছিলাম। বললাম, খেয়াল করিনি মেহরাজ ভাই। আপনাকে ইচ্ছে করে শুধু শুধু বিরক্ত করিনি। এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। মেহরাজ ভাই ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়লেন, কি? আপনার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই। মেহরাজ ভাই এবার আর কিছুই বললেন না, কাঁধ ঝাঁকিয়ে সোজা হয়ে বসলেন।
আমিও আর তাকালাম না ওনার দিকে। বাকিটা পথ জানালার ওপাশে অন্ধকার পথ দেখেই কাটালাম। আমরা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা কি 10টা বাজলো। দাদি তখনও ঘরের সামনে কাঠের চেয়ারে বসা, বোধহয় আমাদেরই অপেক্ষা করছিল। বাড়িতে পৌঁছানো মাত্রই দাদিকে উঠোনে বসা অবস্থায় দেখে খুশিতে চকচক করে উঠলো আমার চোখ জোড়া। এগিয়ে গিয়ে সালাম দিয়ে জড়িয়ে ধরলাম দাদিকে। দাদি শরীরে সেই পান চিবানোর সাথে সাথে ঘ্রাণটা নিতেই তৃপ্ত হলো মন। কতক্ষণ জড়িয়ে রাখলাম জানি না। এক পর্যায়ে দাদি ধমক দিয়ে বলে উঠলেন, হইছে তোর? আইয়াই এমনি জাপটাইয়া ধরছস কেন? স্যার দম বন্ধ হইয়া আইতাছে আমার। দাদি যে এটা সম্পূর্ণ মিথ্যে বলছে তা আমার জানা আছে, তবুও ছেড়ে এক পাশে দাঁড়ালাম। বলে উঠলাম, কেমন আছো দাদি? এত রাতে উঠানে চেয়ার নিয়ে বসেছো যে? আমাদের অপেক্ষায় বসেছিলে? দাদি নিখুঁতভাবে গোপন রাখলেন নিজের ভালোবাসাটা। বললেন, বাইরে ডায় বাতাস আছে দেখস না? তার লাইগাই বসা আসস। সর, রাজের লগে কথা কই। আমি সরে দাঁড়ালাম। দাদি দুপায়ে এগিয়ে মেহেরাজ ভাইয়ের সামনে দাঁড়াতেই মেহেরাজ ভাই ঠোঁট চওড়া করে হেসে সালাম দিলেন। দাদি বোধহয় খুশি হলো। সালামের উত্তর দিয়েই বলে উঠলেন, আইতে আইতে এত রাত করলা, আরো তাড়াতাড়ি বাইর হইতে পারতা তো। বিকেলের বাসে উঠেছিলাম, রাস্তায় হালকা জ্যামও ছিল তাই। দাদি ভালো আছেন আপনি? হ, ভালাই আছি। চলো ঘরে চলো। টিনের ঘরে ঘুমাইতে পারবা তো, নাকি তোমাগো বাড়ির চাবি আনছো? আসলে দাদি আমি তো থাকার প্রস্তুতি নিয়ে আসিনি, তাই বাড়ির চাবিও আনিনি। রাতের বাসেই ফেরত যাব। দাদি মুহূর্তেই খেপে উঠলেন, কিঞ্চিত গলা উঁচিয়ে বলে উঠলেন, তা কি কইরা হয়? আইসো যখন রাইটটা থাইকাই যাইবা, এই কথাই শেষ কথা। দাদি কথায় মেহেরাজ ভাই চুপ থাকলো কিয়ৎক্ষণ। তারপর নিজ উদ্যমে বুঝাতে লাগলেন যে ওনার রাতে ফিরে যাওয়াটাই উচিত কাজ হবে। মেহু আপু বাসায় একা, কিন্তু দাদি মানতে নারাজ। অবশেষে ঠিক হলো মেহেরাজ ভাই রাতে থাকবেন। উঠোনে এই নিয়ে সিদ্ধান্ত ঠিক করে তবেই ঘরে ঢুকলেন দাদি। পিছু পিছু আমি আর মেহেরাজ ভাইও গেলাম। স্যাঁতস্যাঁতে মাটির মেঝেতে পা রেখে মেহেরাজ ভাইয়ের কিরূপ প্রতিক্রিয়া হলো জানা নেই, তবে জুতো জোড়া খুলতে নিতেই আমি বলে উঠলাম, জুতো না খুললে কিছু হবে না মেহেরাজ ভাই, আপনার পায়ে ময়লা লাগবে না হয়তো। মেহেরাজ ভাই একবার তাকালেন, কি বুঝে জুতা না খুলে সোজা হয়ে দাঁড়ালেন। দাদি ওনাকে বসালেন আমার ঘরের কাঠের খাটটায়। কিছুক্ষণ সেখানেই গল্প গুজব করলেন দাদি আর মেহেরাজ ভাই। আমি ততক্ষণে দাদির ঘরে নিজের পরনের জামাটা পাল্টে সুতি সালোয়ার কামিজ পরলাম। মাথায় ঘোমটা টেনে বের হয়ে বাইরের আলোটা জ্বালিয়ে কলে গিয়ে চোখ মুখ পানি দিয়ে ধুলাম। একবার চারপাশে তাকিয়ে অন্ধকারে গাছগাছালিগুলো দেখলাম আমি। কতদিন পর আবারও সেই গ্রাম, আবারও সেই প্রশান্তির বাতাস, আবারও সেই গাছগাছালি নড়ে চড়ে ওঠা সবুজ পাতার সান্নিধ্যের ছোঁয়া। চোখ বুজে একবার অনুভব করলাম আশেপাশে ঠান্ডা হাওয়া। তারপর আবারও ঘরে গেলাম। নিজের রুমের দরজা ঘেঁষে দাঁড়াতে কানে এলো দাদির গম্ভীর স্বর, খুনুরাজ, তোমারে ভালো ছেলে জানি বললাই তোমার লগে ওই দুর্দশায়ও বিয়া দিতে আমি এক মুহূর্তেই মত দিয়া ফেলছিলাম। রাইতের বেলা ঘুমাইতে আইলে অন্তত এইটুকু বিষয় ভাইব্বা স্বস্তি পাইতাম যে জ্যোতিরে একজন ভালা মানুষের হাতে তুলে দিতে পারছি। জ্যোতিরে ছোট থেকে বড় আমিই করছি। শরীরের অবস্থা এখন আমার ভালা যায় না, কয়দিন বাঁচি তাও ঠিক নাই। শরীর 2 দিন ঠিক থাহে, যদি তো 3 দিন থাহে বেঠি। ভাবছিলাম মইরা গেলেও স্বস্তি পামু। জ্যোতিরে অন্তত তোমার মতো একটা ভালা পোলার হাতে তুইলা দিছি, কিন্তু হাসা কইতে এখন আর সেই স্বস্তি পাই না যেই দিন থেকে শুনছি তোমার লগে সামান্তার ভালোবাসার সম্পর্ক আছে। কথাগুলো শুনেই আমার পা থেমে গেল মুহূর্তে। তার মানে দাদিও জানে সবটা। মেহেরাজ ভাই যে সামান্তাপুকে ভালোবাসে এটা দাদিও জানে বোধ হয়। বোধহতে মস্তিষ্ক শূন্য অনুভব করলাম আমি। দাদি কি করে জানে? কে বলল? আব্বা এসে কি দাদিকে বলেছে এসব ভাবতে ভাবতে আঙুলে ওড়না পেঁচিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলাম সেখানে। মেহেরাজ ভাই গলা ঝাড়লেন, উত্তরে বলে উঠলেন, দাদি এটা তো সত্যি যে জ্যোতির সাথে আমার বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই সংসারটাও স্বাভাবিকভাবে হবে আশা করাটা বোকামো নয়। বিয়েটা আকস্মিকভাবেই হয়েছে, তো আমার আগে একটা সম্পর্ক থাকা কিংবা অন্য কাউকে ভালোবাসাটা তো অস্বাভাবিক ছিল না দাদি, তাই না? আপনারা তো তখন খোঁজ নিলেন না আমি কাউকে ভালোবাসি কিনা, জোর করেই একটা সিদ্ধান্ত ছাপিয়ে দিলেন, তাও বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভুলটা আমগরই কইতে চাইতাছো তুমি?
তার মানে তুমি এখনো ওই সামান্তারই ভালোবাসো? সুতিরে মানবা না, তাই তো? আমি এমন কোনো কথা উল্লেখ করিনি দাদি। আমার সাথে সামান্তার সম্পর্ক ছিল, কিন্তু এখনো আছে সম্পর্ক, এমনটা বলিনি তো। জ্যোতির সাথে বিয়েটা আমি অস্বীকার করি না, জ্যোতিকেও অস্বীকার করি না, আর এমনও বলিনি যে আমি জ্যোতিকে মানব না বা মানি না। তো কি কইতে চাও? দুইজনরেই তুমি জীবনে রাখতাছ? একজনরে ভালোবাসতা, অন্যজন কেবল চাপাইয়া দেওয়া সিদ্ধান্ত হইয়েই থাকবো গোটা জীবন? ভালোবাসা বিষয়টা তো অতটা সস্তা নয় দাদি। একজনকে ভালোবেসেছিলামই যখন, তখন তাকে সারা জীবন পাওয়ার স্বপ্নও দেখেছিলাম, তাকে মনে জায়গাও দিয়েছিলাম। সেসব কিছুকে এক মুহূর্তেই মুছে দেওয়া যায়? ভালোবাসা তো অতটা ঠুনকো নয়। তবে এমনটাও নয় যে জ্যোতির প্রতি আমার কোনোদিন অনুভূতি জন্মাতে পারে না। পারে, অবশ্যই পারে, তবে সেটা সময়ের সাপেক্ষে। ভালোবাসা কখনো কয়েক মুহূর্তেই সৃষ্টি হয়, কখনো বা কয়েক যুগও লেগে যায়, কখনো একজনেই সীমাবদ্ধ থাকে, কখনো বা নতুন করে অন্য কাউকেও ভালোবাসা যায়। তোমারে ভরসা করি রাজ, ভরসাটা ভেঙ্গা দিও না দয়া কইরা। জ্যোতির জীবনটা শেষ করার দায়টা বয়ে বেড়াইতে যে পারুম না আমি। আশা করি আপনার ভরসা ভাঙবে না। তারপর আর কোনো কথা আসলো না ও ঘর থেকে। কয়েক মুহূর্ত পর দাদি বের হলেন ঘর ছেড়ে, আমার ঘরের সামনে রেখে বলে উঠলেন, আজ তোর আব্বাগো ঘরে খাবি? তোর ছোট আম্মায় রান্না করতে আছে, কইয়া গেছিল আনোয়ার ঘন্টা 2 আগে। আমি চোখ ছোট ছোট করে তাকালাম। আব্বাদের ইটের প্রাচীরের ঘরে সেই ছোটবেলায় আম্মা চলে যাওয়ার পর 2-1 বছর কেটেছে আমার। সেই 2-1 বছর ছিল আমার কাছে অসহনীয় যন্ত্রণার। আমার প্রতি আব্বার তীব্র রাগ, ক্ষোভ আর ক্রোধের শিকার হতাম তখন আমি আর মিথি। মিথি তখন ছোট্ট শিশু, নরম তুলতুলে ঠোঁট উল্টে আওয়াজ তুলে কান্না করে উঠতো আব্বার ধমকে, আর আমি নীরবে চোখের পানি ফেলতাম। কখনো বা আম্মুর প্রতি তীব্র অভিমান নিয়ে অনশন করতাম। আম্মুর কাছে কি সেই অভিমান পৌঁছতো না। আমার আম্মা আব্বা দুজনই নিষ্ঠুর। একজন সন্তানের কথা না ভেবে অন্য পুরুষকে আপন করেছে, আর অন্যজন চিরকাল কেবল আমায় চর, ধমক, থাপ্পড় আর অবহেলাই করেছেন। সেই চর থাপ্পড় থেকে বাঁচাতেই মূলত দাদি আমাকে এই টিনের ঘরে আনলেন। তারপর থেকে অবশ্য আর কখনো পা রাখা হয়নি আবার সেই ঘরে। সেই যে দাদির এই টিনের ঘরে থাকা শুরু করেছিলাম, এখনো পর্যন্ত এই ঘরই আমার বাসস্থান। দাদিরও এই টিনের ঘরটা ভীষণ প্রিয়, কারণ এই ঘরটা দাদার থাকাকালীন ঘর। আব্বা ফুপু সহ দাদা দাদির দাম্পত্য জীবন এই ছোট্ট টিনের ঘরেই কেটেছে। আব্বা ফুপুরা সবাই ছোট থেকে বড় হয়েছেও এই টিনের ঘরটাতেই। মাঝে মাঝে টিন পাল্টানো হলেও দাদি নাকি এই ঘরে দাদার অস্তিত্ব খুঁজে পায় দাদার ভালোবাসাও। তাই তো এই ঘর ছাড়া, এই বাড়ি ছাড়া দাদিকে কখনো এক রাতও অন্য কোথাও থাকতে দেখিনি। ভাবনা ছেড়ে বেরিয়ে দাদির কথায় মাথা নাড়লাম। জিজ্ঞেস করলাম, ওনাদের আবার এইসব করার কি দরকার ছিল দাদি? তুমি যা রান্না করতে তাই না হয় খেয়ে নিতাম। তুই যাওয়ার পর থেকে তোর ফুপুই রান্দা দিয়া যায়, আজকাও নাই বাড়িতে, তাই তোর ছোট আম্মায় খাবার দিয়া গেছে। দাদির কথা কষ্ট হলো। মানুষটার বয়স হয়েছে, চোখ মুখ কেমন আগের থেকে শুকিয়ে গিয়েছে, চোখের দৃষ্টিও কেমন ফ্যাকাশে হয়ে এসেছে। আমার না থাকাকালীন না জানি কতটা কষ্টে কেটেছে তার। আচ্ছা, দাদির যে সকালে চা খাওয়ার অভ্যেস, সকাল সকাল চা করে দিত কি ফুপু? দাদি যে মাথায় তেল দেওয়ার অভ্যেস আছে, প্রতিদিন তেল দিয়ে দিত কেউ? দাদি যে প্রায়শই কোমর ব্যথায়, হাঁটু ব্যথায় মলম লাগাতে হতো, কে দিত লাগিয়ে? দাদিকে যে প্রতিবেলায় ঔষধ দিতে হতো, কে দিত প্রতিবেলায় ঔষধ? দাদির মাথা ব্যথা করলে যে উঠোনে বসে দাদির চুলে সিঁথি কেটে দিতাম, কে দিত এইগুলো? আমি বিহীন দাদির সময়গুলো কি আসলেই খুব ভালো কেটেছে? জানা নেই। মুহূর্তেই দাদিকে চাপটে জড়িয়ে ধরলাম, অস্ফুট স্বরে বললাম, এবার আর তোমায় ছেড়ে যাবো না দাদি। রান্না, চলাফেরা সব আগের মতো খেয়াল রাখবো আমি। দাদি ধমক দিয়ে বললেন, হ, তুই এখন পরীক্ষার ফলাফল ইয়া আমার পেছনে পইরা থাকবি? থাকলে কি সমস্যা? এ থাকলে কি সমস্যা? বহুত সমস্যা। তোরে কইতে হইব কেন? দাদির কথা শুনে আমি হেসে দিলাম আওয়াজ করে। কতদিন পর এভাবে আওয়াজ তুলে হাসলাম জানা নেই আমার। কিছুক্ষণ সেই হাসিতে মেতে থাকতেই চোখে পড়লো মেহেরাজ ভাইয়ের অদ্ভুত দৃষ্টি। মুহূর্তেই আমার হাসিটা থেমে গেল। রাতে মেহেরাজ ভাইয়ের থাকার ব্যবস্থা হলো আমার ঘরেই। আবার অনেকক্ষণ আমাকে আর মেহেরাজ ভাইকে তার বিলাসবহুল ইট পাথরের ঘরটায় থাকতে বললেও রাজি হতে পারলাম না। টিনের ঘরে ঘুমোতে মেহেরাজ ভাইয়ের অসুবিধা হতে পারে ভেবে ওনাকে অবশ্য বলেছিলাম আমাদের ঘরে ঘুমোতে যেতে রাতে।
কেন জানি না উনি সেই প্রস্তাবে মত দিলেন না। খাওয়া শেষ করে আব্বাদের ঘর ছেড়ে দাদির ঘরে এসে খাট গোছালাম সর্বপ্রথম। বাকি সব অগোছালো জিনিস গোছালোভাবে রেখে দাদির রুমে গেলাম। দাদি আর মেহরাজ ভাই তখনও আব্বাদের ঘরে কথা বলছে। হঠাৎ মনে পড়লো মিনার ভাইয়ের কথা। আসার পর থেকে একবারও চোখে পড়েনি, একবারও কথা বলা হয়নি। একটা সময় মিনার ভাই আমার অধিক খেয়াল রাখতেন। যখন কেউ আমায় পছন্দ করতো না, তখন একমাত্র মিনার ভাই আমার পাশে ছিলেন। চাচাতো জ্যাঠাতো ভাই বোনদের মধ্যে মিনার ভাই ব্যতীত বাকি সবাই আমায় খুব একটা পছন্দ করতো না। কেন করতো না জানা নেই, তবে মিনার ভাই আমার আপন মানুষ। এই মানুষটা যা যা করেছেন আমার জন্য, তা অস্বীকার করলে হয়তোবা নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। আমি আগ বাড়িয়ে ফুপুদের ঘরে গেলাম। ফুপুদের ঘরে আরমান ভাই তার সদ্য বিয়ে হওয়া সুন্দরী বউ। মিনার ভাই নাকি বিকেলে ফুপুকে নিয়ে কোনো এক আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। আমি হতাশ হলাম। পা চালিয়ে আবারও নিজের ঘরে আসতেই চোখে পড়লো মেহরাজ ভাইকে। বিছানায় শটানে শুয়ে আছেন, কপালে হাত রাখা, দৃষ্টি কেমন ক্লান্ত ঠেকলো। আমি ছোট্ট শ্বাস ফেলে বের হয়ে দাদির ঘরে গেলাম। দাদি তখন পানের বাটা থেকে পান গালে নিয়ে চিবোতে ব্যস্ত। আমাকে দেখেই প্রশ্ন ছুড়লেন, কইছিলি এতক্ষণ? মিনার ভাইকে খুঁজে আসলাম। আসার পর থেকে দেখিনি তো তাই, কিন্তু গিয়ে দেখি মিনার ভাই নেই। দাদি পান চিবোতে ব্যস্ত থেকে বললেন, মিনার তোর ফুপুরে নিয়ে গেছে, রাত অনেক হয়েছে, যা ঘুমাইয়া যা। এখানে ঘুমাবো না? দাদি বোধহয় অবাক হলেন। ভ্রু কুচকে সরু চাহনিতে তাকালেন আমার দিকে, তারপর গলা ঝেড়ে বললেন, এখানে কেন ঘুমাইবি? তোর ঘরে ঘুমাবি। ইতস্তত বোধ করে উত্তর দিলাম, না মানে ওখানে তো মেহরাজ ভাই ঘুমাবে দাদি। দাদি এবারও ভ্রু কুচকে নিলেন, জিজ্ঞেস করলেন, রাজ ঘুমাইলে তুই ঘুমাইতে পারবি না কেন? বর বউ এক লগে এক ঘরে ঘুমায়, এরাই তো দেখা আইসি আজীবন। তোরা কি আলাদা ঘুমাস? আমি চুপ হয়ে গেলাম দাদির প্রশ্নে। দাদি তো জানে না মেহরাজ ভাইয়ের সাথে এক ঘরে থাকা হয়নি আমার। দাদিকে কি বলা উচিত কথাটা? বোধ হয় না বলাটাই ঠিক হবে। দাদি যদি আবার মেহরাজ ভাইকে অপরাধী বানিয়ে ওনার সামনে প্রশ্নগুলো তোলে, কতটা নীচ মন মানসিকতার বোধ হবে তখন নিজেকে। আমি পিছু ঘুরে বললাম, কিছু না, ঘুমাও তুমি দাদি। বলে আবার নিজের রুমে হাজির হলাম। পড়ার টেবিলের সামনের কাঠের চেয়ারটায় বসে থেকে খাটের দিকে তাকালাম আমি। মেহরাজ ভাই তখনও কপালে হাত রেখে শুয়ে আছেন, তবে এবারেও ওনার চোখ বুজে রাখা। ভাবলাম উনি ঘুমিয়ে গেছেন হয়তো, কিন্তু না। কিছুক্ষণ পরই চোখ বুজে রেখেই বলে উঠলেন উনি, তোর কি সমস্যা হচ্ছে জ্যোতি? আনকমফোর্টেবল ফিল করছিস? আচমকা প্রশ্নে অবাক হলাম আমি। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লাম সঙ্গে সঙ্গে। মেহরাজ ভাই চোখ মেলে চাইলেন এবার। ভ্রু কুচকে তাকিয়ে আবারও বলে উঠলেন, এক ঘরে অসুবিধা হচ্ছে? আনকমফোর্টেবল ফিল করলে বলে ফেলা উচিত, অন্য কোথাও ঘুমানোর ব্যবস্থা করা যাবে। না তেমন কিছু নয় মেহরাজ ভাই, আপনি ঘুমান। মেহরাজ ভাই কথা বাড়লেন না, চোখ বুজে নিয়ে বলে উঠলেন, ওকে ফাইন, তুইও ঘুমিয়ে পড়িস। কথাটা বলে মেহরাজ ভাই আবারও চোখ বুঝে নিলেন। আমি আরও কিছুক্ষণ পায়চারি করলাম পুরো ঘর জুড়ে। এত দূর বাসে করে আসায় নাকি কি জানি আমার শরীরটা কেমন ক্রমশ ভেঙে আসলো। ঘুমে চোখ জোড়া নিবু নিবু হয়ে আসলো দ্রুত। তবু বুঝে উঠতে পারলাম না কি করা উচিত। ঘুমানো উচিত নাকি নির্ঘুম থাকা উচিত। অবশেষে অনেকক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগে খাটের একপাশে শরীর এলিয়ে দিলাম আমি। যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে খাটের একদম কিনারা ঘেঁষে শুয়ে পড়লাম। তার কিছুক্ষণের মধ্যে ঘুমে তলিয়ে গেলাম। আমার ঘুম ভাঙলো খুব ভোরে। স্বভাব সুলভ ছোট কাল থেকে একা একা খাট জুড়ে ঘুমানোয় অভ্যস্ত থাকায় নিজেকে আবিষ্কার করলাম মেহরাজ ভাইয়ের শরীর ঘেঁষে। মুহূর্তেই চমকে গিয়ে দূরত্ব বাড়ালাম। খাটের কিনারা ঘেঁষে বসে খেয়াল করলাম মেহরাজ ভাই কাল রাতে যেভাবে ঘুমিয়েছিলেন ঠিক সেভাবে শটান হয়ে শুয়ে আছেন। হাত পা কোনো কিছুর অবস্থানেরই কোনো পরিবর্তন ঘটেনি। এতটা স্থির থেকে ঘুমানো যায়? বিপরীতভাবে আমার কথা ভাবতে গিয়ে অস্বস্তিতে মাথা নত হয়ে আসলো আমার। অন্যদের মতো হাত পা ছড়ানো অভ্যাস না থাকলেও স্বল্প জায়গায় মানিয়ে ঘুমানোর অভ্যাস নেই আমার। তাই হয়তো খাটের কিনারা ঘেঁষে ঘুমানো আমি ঘুমন্ত অবস্থাতে বাকি জায়গাটুকুও দখল করে নিলাম। ভুলেই গেলাম খাটে অন্য আরেকজন মানুষও আছে, তাও পুরুষ মানুষ। ফলস্বরূপ ভোরে ভোরে নিজেকে আবিষ্কার করলাম মেহরাজ ভাইয়ের দেহ ঘেঁষেই। বিষয়টা ভাবতেই খারাপ লাগার উদ্ভব হলো মনের ভেতর। দ্রুত বসা ছেড়ে উঠে গিয়ে বাইরে গেলাম। মুখ চোখ ধুয়ে এইদিকে ওইদিকে হাঁটলাম। কিছুক্ষণ বসলাম পুকুর পাড়টাতেও। প্রায় ঘন্টা দুয়েক এভাবেই কাটলো। এরপর উঠে গিয়ে ঘরে যেতেই দেখলাম মেহরাজ ভাই উঠে পড়েছেন।
চোখ মুখ ভেজাও দেখালো, কপালে আসা চুলের একাংশ ভিজে লেপ্টে আছে। আমি স্বাভাবিক হয়ে সামনে গেলাম, একটু আগের অস্বস্তিকে কাটিয়ে প্রশ্ন ছুড়লাম, মেহু আপুর সাথে কথা হয়েছে আপনার? রাতে কোনো সমস্যা হয়নি তো? মেহরাজ ভাই তাকালেন, গম্ভীর স্বরে বলে উঠলেন, রাতে নাফিসাকে পাঠিয়েছে চাচি, আশা করি সমস্যা হবে না। এখন কল দিলে কল তুলবে না, হয়তো ঘুমাচ্ছে। আচ্ছা। মেহরাজ ভাইয়ের সাথে আমার কথা ততটুকুই হলো সেদিন। তারপর উনি রওনা হলেন নিজ গন্তব্যে। সেই দিনের পর সপ্তাহখানেক আমার কিংবা মেহরাজ ভাই কারোরই আর যোগাযোগ হলো না। যোগাযোগ হলো হঠাৎ এক সপ্তাহ 2-3 দিন পার হওয়ার পর। সেদিন কোনো এক প্রয়োজনেই ব্যাগটা খুলতেই চোখে পড়লো বাটন ফোনটা। বাড়িতে আসার পর থেকে তেমন একটা প্রয়োজন না পড়লেও মোবাইলটা আর বের করা হয়নি। ওভাবেই ব্যাগের মধ্যে পড়েছিল। হঠাৎ মোবাইলটা হাতে নিয়ে আগ্রহ জাগলো মেহেরাজ ভাই কল দিয়েছিল কিনা তা দেখার। কিন্তু আমি হতাশ হলাম। দেখলাম মোবাইল বন্ধ হয়ে আছে। মেহেরাজ ভাইয়ের কল এসেছে কিনা তা দেখার আগ্রহ থাকলেও মোবাইল চার্জে বসানোর জন্য ব্যাকুল হলাম না। এমনিতেও ওনার জীবনে খুব একটা বিশেষ গুরুত্ব নেই আমার। আহামরিভাবে আমাকে স্মরণ করে কল করবেন রোজ, এমনটা হওয়ারও সম্ভাবনা নেই। হয়তোবা দায়িত্ব পালন করার জন্য 2-1বার কল দিলেও দিতে পারেন ভেবে মোবাইলটা আবারও আগের মতোই ব্যাগে রেখে দিলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সেই দিন বিকেলে বেলায় জানতে পারলাম আব্বার মাধ্যমে মেহরাজ ভাই আমার খোঁজ নিয়েছেন। বিষয়টা কতটুকু দায়িত্বের জন্য, কতটুকু কর্তব্যের জন্য তা জানা নেই, তবে আমার ভেতরে সুপ্ত ভালো লাগা কাজ করলো। সেই ভালো লাগা প্রকাশ না করার জন্যই আব্বার সামনে গম্ভীর মুখে দাঁড়িয়েছিলাম আমি। আব্বা গলা উঁচিয়ে আবারও বললেন, কি হলো, কি বলতেছি? রাজের সাথে যাওয়ার পর থেকে যোগাযোগ করেছিস? তোর মোবাইল আছে, আম্মা তো মোবাইল দিয়েছিল তোকে, যোগাযোগ করিসনি কেন? তা না করে মোবাইল বন্ধ করে রেখেছিস? ওনাদের বাসায় মোবাইলটা হাতে হাতে রাখতাম, কারণ দাদির কল আসবে এটা ভেবে, দাদির সাথে কথা হবে এই ভেবে সারাদিন অপেক্ষা করতাম। এখন তো সেই অপেক্ষা করার প্রয়োজন নেই আব্বা, তাই মোবাইলটা ব্যাগের ভেতরেই পড়ে আছে। তার উপর আবার পরীক্ষা চলছে, পরীক্ষার পড়া কাজকর্ম সব মিলিয়ে মোবাইলের কথা আমার খেয়ালই ছিল না। মেহরাজ ভাইকে আমার তরফ থেকে বলে দিবেন আমি দুঃখিত। আব্বা এবারও রাগ ঝাড়লেন, চাপা স্বরে বললেন, আমি কেন জানাবো? না, আবার কল দিলে জানাবেন আর কি। যদিও জানি উনি আর কল দিবেন না। আবার চোখ গরম করে তাকালেন, বললেন, রাজ ফোন দিয়েছিল আমায়। তোর মোবাইল বন্ধ বা তোর সঙ্গে যোগাযোগ করতে পারে না, এটা গত 2 দিন না বলেও আজ বলেছে আমায়। এটা তো তোর উচিত হয়নি। আমি ছোট শ্বাস ফেললাম, জানতে চাইলাম, উনি কি আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন আব্বা? আবার চুপ থাকলেন কিছুটা সময়, তারপর একই রকম গম্ভীর থেকে বললেন, মোবাইল চার্জে বসিয়ে রাজকে ফোন দিস। তারপর আব্বা আর দাঁড়ালেন না, চলে গেলেন নিজের ঘরে। আমি ঠাই উঠোনে দাঁড়িয়ে থাকলাম। মেহরাজ ভাই আব্বাকে 3বারই আমার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছেন। 3বার। প্রথম দফায় কিছুটা বিস্ময় কাজ করলেও পর মুহূর্তেই মস্তিষ্ক বলে উঠলো অতটা আহামরি খুশি হওয়ার বিশেষ কারণ নেই, দায়িত্ব পালনের জন্য উনি 3বার কল দিতেই পারেন। আমি পা চালিয়ে ঘরে এলাম, দেখলাম বিদ্যুৎ নেই। পুনরায় হতাশ হলাম। বিদ্যুৎ এলো একেবারে রাত 8টার পর, তখনই মোবাইল চার্জে বসালাম। চার্জ হতেই মোবাইল অন করে চমকে গেলাম। দুটো নাম্বার থেকে কল এসেছে, একটা মেহরাজ ভাইয়ের নাম্বার, অপরটা মেহু আপুর নাম্বার। নাম্বারগুলো আমার চেনা। মেহরাজ ভাই মোট মিলে 18বার কল করেছেন, আর মেহু আপু 7বার। আমি শুকনো ঢোক গিললাম, পড়া ফেলে জানালার কাছে ঘেঁষে প্রথমেই কল দিলাম মেহু আপু। মেহু আপু প্রথমে কল রিসিভ না করলেও পর মুহূর্তেই নিজ থেকে কল দিলেন। আমি কল তুলে কানের সামনে ধরলাম মোবাইল। তারপর কথা হলো প্রায় আধ ঘন্টারও বেশি। মেহু আপুর সাথে কথা শেষ করার পর সময় দেখলাম 9:30। কাপা কাপা হাতে কল দিলাম মেহেরাজ ভাইকে। মেহেরাজ ভাইয়ের নাম্বারে প্রায় 5বার কল দিয়ে থেমে গেলাম। উনি কল তুললেন না। হতাশ হয়ে মোবাইলটা এক পাশে রেখেই পড়ায় মন দিলাম। ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। বুকের ভেতর অদ্ভুত কম্পন টের পেলাম। অনুভূতিদের এক পাশে ঠেলে রেখে মোবাইলটা হাতে নিয়ে স্বাভাবিক হলাম। কল তুলে গলা ঝেড়ে সালাম দিলাম, বললাম, কেমন আছেন মেহেরাজ ভাই? মেহেরাজ ভাই গম্ভীর স্বরে স্বল্প শব্দে উত্তর দিলেন, ভালো আছি। আমি চুপ থাকলাম। ভেবেছিলাম উনিও পাল্টা প্রশ্ন করে কেমন আছি তা জিজ্ঞেস করবেন, কিন্তু না, জিজ্ঞেস করলেন না। চুপচাপ সেভাবেই কয়েক সেকেন্ড কাটলো। কথাটা যেন বিলীন হয়ে গেল। অনেক খুঁজেও কি বলবো বুঝে উঠলাম না। অবশেষে অনেক ভেবে বললাম, আব্বার কাছে কল দিয়েছিলেন? মেহেরাজ ভাই শান্ত স্বরে বলল, হ্যাঁ দিয়েছিলাম। কেন? আমাকে কি কল করতে বলেছেন? না, কেন? না, এমনিতেই। আব্বা বিকালে বলল আপনাকে কল দিতে, তাই কল দিয়েছি। আপনি কি বিরক্ত হয়েছেন? মেহেরাজ ভাই চাপা কণ্ঠে শুধালেন। যদি হ্যাঁ বলি? ইতস্তত বোধ করে বলে উঠলাম,
সরি, আব্বা বিকালে বলেছে বলেই কল দিয়েছিলাম আপনাকে। মেহরাজ ভাই চুপ থাকলেন কিয়ৎক্ষণ, তারপর প্রশ্ন ছুড়লেন শীতল অথচ দৃঢ় কণ্ঠে। তো বিকাল পেরিয়ে রাত হওয়ার পর তোর কল দেওয়ার কথা মনে পড়েছে? মেহরাজ ভাইয়ের শীতল কণ্ঠে রাগ ছিল কি ক্রোধ ছিল বুঝে উঠলাম না আমি। তবে সেই কণ্ঠে আমি কেঁপে উঠলাম, বললাম, না আসলে মোবাইলে চার্জ ছিল না মেহরাজ ভাই। মেহরাজ ভাই শাসনের সুরে একরাশ রাগ নিয়ে বলতে লাগলেন, তোর উচিত ছিল আমি কল দেওয়া মাত্র কলটা তোলা, কিন্তু না, তুই আমার কল এড়িয়ে গেলি। টানা 3 দিন কল দেওয়ার পর দেখি তোর ফোন সুইচড অফ। আমার কল না তুলে তুই ফোন সুইচড অফ করে রাখলি। এটা কোন ধরনের বিহেভিয়ার জ্যোতি? মেহরাজ ভাইয়ের চাপা রাগের সম্মুখীন হয়ে থম মেরে গেলাম। মেহরাজ ভাই ছোটকাল থেকেই দম্ভে পরিপূর্ণ, নিজেকে কোথাও দ্বিতীয় হিসেবে মেনে নিতে পারেন না হয়তো। ছোটবেলায় একবার ক্লাসে ফার্স্ট হতে পারেনি বলে কি ভীষণ রাগ দেখিয়েছিলেন সবার উপর, এমনকি টানা 1 সপ্তাহ স্কুলেও যায়নি। দম্ভে পরিপূর্ণ সেই মেহরাজ ভাইয়ের বোধহয় ইগোতে লাগলো এই বিষয়টা। তার কল না ওঠানোটা বোধহয় চরম বেয়াদবিও মনে হলো ওনার কাছে, কিন্তু এটা তো ইচ্ছাকৃত নয়। আমি তা বোঝাতেই বলে উঠলাম, এর জন্যও দুঃখিত মেহরাজ ভাই, আমি ইচ্ছাকৃতভাবে আপনার কল এড়িয়ে যাইনি, সত্যি বলছি। আমি বাড়িতে আসার পর মোবাইলটার কথা আমার মনেই ছিল না, আজই ব্যাগ থেকে বের করেছি ফোনটা। মেহরাজ ভাই আবারও চাপা কণ্ঠে রাগ দেখিয়ে বললেন, আওয়াজ হয়নি ফোনের? আমি খেয়াল করিনি হয়তো। আচ্ছা, আগে কি করে খেয়াল করতি? আগে তো দেখতাম সারাক্ষণ ফোন প্রকোচকে নিয়ে বসে জিজ্ঞেস থাকতি। করলাম, মানে? গম্ভীর স্বরে বললাম, নাথিং। পরীক্ষা কেমন চলছে তোর? ভালো। ওকে, পরীক্ষা শেষে কোন দিন আসবি জানিয়ে দিস, গিয়ে নিয়ে আসবো। আমি থামলাম, কাপা গলায় বললাম, আমি আর ওখানে যাব না মেহরাজ ভাই, বাড়ির অবস্থা এখন স্বাভাবিক, আমি বাড়িতেই থেকে যাব। আপনাকে একটা কথা বলি। মেহরাজ ভাই আমার কথার বিপরীতে বিশেষ কোনো উত্তর করলেন না, বললেন, বল। শান্ত কণ্ঠে বলতে লাগলাম, সামান্তাপুর সাথে সবটা মিটিয়ে নিন মেহরাজ ভাই। আমি চাই না আমার জন্য একটা সম্পর্ক ভেঙে যাক। আপনারা আগের মতোই সম্পর্কটা গড়ে তুলুন, যেমনটা স্বপ্ন দেখেছেন তেমনটাই পূরণ করুন সবটা। আমি বাধা হয়ে থাকবো না, সব ছেড়ে এসেছি আমি আর আপনাদের মাঝে যাব না, সিদ্ধান্ত নিয়েছি আমি মেহরাজ ভাই। তবে একটা অনুরোধ রাখবেন, সব ছেড়ে দিলেও বিয়েটা ছাড়তে পারবো না আমি। এমনটা ভাববেন না যে টিপিক্যাল বাঙালি মেয়েদের মতো বলবো আপনাকে, আমাকে আপনার পায়ে একটু জায়গা দেন, তেমন কিছুই বলবো না আমি। তবে আমি চাই বিয়েটা না ভাঙুক। আমার আপনার বিয়েটা হয়েছে, আমি এই বিয়েটা মানিয়েও খুব করে। বিয়েটা ভাঙবেন না দয়া করে। মেহরাজ ভাই শান্ত স্বরে ছোট শব্দে উত্তর দিলেন। আচ্ছা। আমি আবারও বললাম, এমনটা ভাববেন না যে বিয়েটা ভাঙতে নিষেধ করার পেছনে অন্য কোনো কারণ আছে। আমি বিয়ের অধিকার নিয়ে আপনার সামনে হাজির হব, এমনটাও ভাববেন না। মেহরাজ ভাই বোধহয় বিরক্ত হলেন, কিঞ্চিত বিরক্তি দেখিয়ে বললেন, বারবার একই কথা ভালো লাগে না জ্যোতি, আর কিছু বলবি? না। মেহরাজ ভাই আদেশে সুরে বলে উঠলেন এবার, আচ্ছা, এরপর থেকে ফোন বন্ধ রাখবি না, কল দিলে কল তুলবি। রাখলাম। কথাটা বলে মুখের উপর কল রাখলেন মেহরাজ ভাই। আমি হতবিহ্বল চাহনিতে তাকিয়ে থাকলাম ফোনের দিকে। মেহরাজ ভাই কি এইসব আদেশ করলেন? কিন্তু কেন? আমার সাথে যোগাযোগ না হলেও বা কি হবে মেহরাজ ভাইয়ের? সময় চলে গেল খুব দ্রুত। মেহরাজ ভাইয়ের সাথে প্রতি সপ্তাহে 1-2 বার করে কথা হয়েছে এই কয়েক মাসে। সেই কথোপকথনে কখনো বা মেহরাজ ভাইয়ের রাগ রাগ কণ্ঠ, আবার কখনো গাম্ভীর্যের সম্মুখীন হতে হয়েছে আমায়। ওনাদের বাসায় না যাওয়ার ব্যাপারটা দাদিকে সেই বুঝিয়ে রাজি করিয়েছিলাম। ফলস্বরূপ দাদির আদেশ শুনে মেহু আপু বা মেহরাজ ভাইও খুব একটা জোর করেননি। এর মাঝে এইচএসসি পরীক্ষা প্রায় শেষ হতেই চলল, আরও 5টা পরীক্ষা বাকি। ব্যবহারিক পরীক্ষাও বাকি আছে, কাল বন্ধ, পরীক্ষা নেই। সেই জন্যই রাত প্রায় 3টে পর্যন্ত জেগে থেকেই ঘুমোতে গেলাম। সকালে উঠতে কিঞ্চিত দেরিও হলো আমার। তখন সকাল 7টা। দাদি আজ এখনো ঘুম ছেড়ে ওঠেনি দেখে অবাক হলাম আমি। এমনিতেই এই কয়েক মাস দাদির শরীরের অবনতি বাদে উন্নতির চোখে পড়েনি আমার। প্রত্যেকটা দিন কেটেছে অসুস্থতায়, কখনো প্রেশার লো, কখনো বা হাঁটু ব্যথা, কখনো কোমর ব্যথা, কখনো বা জ্বরে অসাড় অবস্থা। এই তো 7 দিন হলো তীব্র জ্বর দাদির শরীরে। এই যায় তো এই আসে। আব্বার চাচারা ডক্টর দেখিয়ে এনেছেন, নিয়মিত ওষুধগুলোও চলছে, তবুও দাদির জ্বর সারছে না। কাল আবারও ডক্টরের কাছে নিয়ে যাবে বলেছিল আব্বা। এর মাঝে অজানা চিন্তার মুহূর্তেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। দাদি যেমনই অসুস্থ হোক না কেন, শুয়ে থাকার মানুষ তো নন তিনি। তীব্র অসুস্থতায়ও তার হাত পা চলন তাকে সচল রাখতেই হয়।
আমি দ্রুত দাদির রুমে গেলাম, দেখলাম ওপাশ করে শুয়ে আছে, বালিশটা তেলে চিপচিপে হয়ে আছে। কাল রাতে দাদির মাথায় তেল দিয়ে দিয়েছিলাম আমি, সেই জন্যই সব তেল বালিশে লেগেছে। আমি এগিয়ে ডাক দিলাম, দাদি ঘুম ছেড়ে উঠো না যে, সকাল তো হয়ে গেল দাদি। দাদি উত্তর দিল না। আমি ফের বললাম, দাদি কি হলো, শুনছো না যে, উঠছো না কেন ঘুম থেকে আজ? দাদি এবারও কোনো উত্তর দিলেন না। আমি হতাশ হলাম, পা বাড়িয়ে বিছানার এক কোণে বসেই বলে উঠলাম, দাদি জ্বরটা কি বেড়েছে, খারাপ লাগছে তোমার ভীষণ? কথাটা বলেই হাতটা এগিয়ে ছুঁয়ে দিলাম দাদির কপাল। দাদির কপালে উষ্ণতা অনুভব হলো না, অনুভব হলো শীতলতার। কি ভীষণ শীতল অনুভব করলাম দাদির শরীর। আমি হাতটা সরিয়ে নিলাম দ্রুত, অবিশ্বাস্য চাহনি রেখে আবারও কপালে ছুঁয়ে দিলাম হাতের তালু। এবারও বোধ করলাম যে দাদির কপাল ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমি অস্ফুট স্বরে বললাম, দাদি তো তোমার কি জ্বরটা কমে গিয়ে? বাকিটুকু আর বলতে পারলাম না আমি। অজানা শঙ্কায় হাত পা কাঁপতে লাগলো আমার, নিঃশ্বাস যেন ঘন হয়ে আসলো মুহূর্তেই। মনে পড়লো মিথির মৃত চেহারা, মিথির শীতল শরীর, মিথির সেই নিশ্চুপ থাকা মুহূর্ত, মিথির সেই নিথর শরীর। আমার শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। খেয়াল করলাম আমার ভেতরকার অস্থির উত্তেজনা। কাঁপা স্বরে বললাম, দাদি কথা বলো, দাদি কথা বলো দয়া করে, দাদি দাদি। আমার বুকের কম্পন অস্বাভাবিকভাবে বাড়লো, কথাটা গলায় আটকে রইলো। এবার হাত পা কেমন জমে এলো দ্রুত, তবু চেষ্টা চালালাম নিজেকে নিয়ন্ত্রণ রাখার। হাত বাড়িয়ে দাদির নাসারন্ধ্রের সামনে ধরতেই আমি চমকে উঠলাম। দাদির নিঃশ্বাস প্রশ্বাসের অস্তিত্ব টের না পেয়ে আমি দমে গেলাম। এবার হাত সরিয়ে আবারও হাত রাখলাম একইভাবে, এবারেও একই উত্তর। দাদির নিঃশ্বাস চলছে না। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলাম দাদির ঘুমন্ত চেহারায়। মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা হয়ে গেল। এক মুহূর্তের জন্য যেন সব থমকে গেল। বুকের ভেতর অদ্ভুত যন্ত্রণাময় ও কষ্ট অনুভব করলাম, তবে কান্না পেল না আমার। চোখ বেয়ে গড়িয়ে পড়লো না নোনতা পানি। শুধু স্থির চেয়ে থাকলাম দাদির দিকে। কঠিন সত্যটা মানতে কষ্ট হলেও কঠিন সত্যটা আমার অজানা নয়, তবুও সেই কঠিন সত্যটা আমি বিশ্বাস করে উঠতে পারলাম না মন প্রাণ থেকে। উঠে গিয়ে আব্বাকে ডেকে এনে বললাম, আব্বা দাদি আজ ঘুম ছেড়ে উঠছে না কেন? দাদিকে বলুন না ঘুম থেকে উঠতে। আব্বা আসলেন, একে একে বাড়ির সবাই আসলেন, এসে শুধালেন, দাদি আর জীবিত নেই, দাদি আর এই পৃথিবীতে নেই, দাদি আর আমার সাথে নেই, কোথাও নেই, কোথাও না। দাদি আমায় ছেড়ে চলে গেছে, এটা মানতে কতটা কষ্ট হলো জানা নেই। তার থেকে বেশি অভিমান হলো দাদির উপর। দাদি তো জানতো এই পৃথিবীতে আমার আপন কেউ নেই, থাকার মধ্যে শুধু দাদিই ছিল, তবুও কিভাবে পারলো আমায় ছেড়ে যেতে? একবারও কি বুক কাঁপলো না? একবারও আমার মুখটা মনে পড়লো না দাদি? সবাই স্বার্থপর, সবাই। আমি যাকেই ভালোবাসি সেই আমায় ছেড়ে চলে যায়। আম্মা ছেড়ে গেল, মিথি ছেড়ে গেল, অবশেষে দাদিও ছেড়ে গেল। এ নিয়ে বিশেষ দুঃখ হলো না, নাকি দুঃখ সইতে সইতে এই দুঃখটা বিশেষ বোধ হলো না আমার কাছে, তা বুঝে উঠলাম না আমি। একদম স্বাভাবিক থেকে নিশ্চুপ হয়ে বসে থাকলাম ঘরের এক কোণে। একে একে মানুষের ভিড় জমলো, কেউ বিলাপ করলো, কারো বা চোখে জোড়া দিয়ে অঝরে পানি ঝরলো। আমি সবাইকেই খেয়াল করলাম, নিশ্চুপে দেখে গেলাম সবার বাহ্যিক দুঃখ, কিন্তু কাউকে দেখাতে পারলাম না আমার অন্তরের দুঃখটা। কি ভীষণ যন্ত্রণা হচ্ছে সেই অন্তরে, কি ভীষণ জ্বালা ধরেছে। সন্ধ্যা হলো, ততক্ষণে দাদির দাফন সম্পন্ন হয়ে গেছে। আমার পাশে ফুপু, মেহু আপু, ছোট আম্মা সহ অনেকেই উপস্থিত তখন। মেহু আপু বিকেলেই এসেছেন, সঙ্গে ওনার চাচা চাচিরাও খবর পেয়ে বিকালের দিকেই বাড়ি এসেছেন। শুনেছি মেহরাজ ভাইও এসেছেন, তবে দেখিনি। আসার পর থেকে মেহু আপু আমার পাশে বসা, মাথায় হাত বুলিয়ে ক্রমশ সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আসলে কি আমার সান্ত্বনার প্রয়োজন আছে? আমি তো জানি দাদি আর ফিরবে না। দাদিকে চাইলেও আমি আর কখনো সামনে পাবো না। হাত দিয়ে দাদির চুলে সিঁথি কেটে দিতে পারবো না, মাথায় তেল দিয়ে দিতে পারবো না, সকাল সকাল চা বানিয়ে চা খাওয়াতে পারবো না, আর দাদির হাঁটুতে কোমরে মলম দিয়ে মালিশ করে দিতে পারবো না, কিছুই পারবো না, কিচ্ছু না। সব কিছু জেনে বুঝেও অবুঝের মতো সান্ত্বনা পাওয়ার জন্য দুঃখে নেতিয়ে থাকাটা হাস্যকর আমার। তবু সবাই আমাকে বোঝাতে লাগলো। ফুপু বলল, জ্যোতি, জানি তুই আম্মারে অনেক ভালোবাসতি, এমন পাথরের মতো জমে থাকিস না, একটু তো কান্না কর, নিজেকে এমন পাথর বানিয়ে রাখিস না জ্যোতি।
এভাবে দুঃখ পেয়ে নিজেকে গুটিয়ে রাখিস না জ্যোতি। মানুষের জন্ম মৃত্যু তো আমাদের হাতে নেই, দাদি আর নেই। এটা কঠিন সত্য হলো আমাদের মেনে নিতে হবে। এভাবে নিজের হৃদয়কে শক্ত করে রাখিস না। কান্না পেলে কান্না কর, দেখবি হালকা লাগবে। দেখো, তোমার দাদি আর বেঁচে নেই। কোনো মানুষই তো সারা জীবন বেঁচে থাকে না। তোমাকে তো এটা মেনে নিতে হবে। এভাবে স্থির হয়ে বসে থেকো না, নিজেকে স্বাভাবিক করো। সবার এত এত কথায় বিরক্ত বোধ করলাম আমি। আমি কি স্বাভাবিক নেই? আমি কি মেনে নিইনি যে দাদি আর নেই? তাহলে হয়তো আমাকে নিয়ে এইসব বলার মানেটা কি? সবাই আমাকে আরো অনেকক্ষণ বোঝালো। এক পর্যায়ে হতবিহ্বল চাহনিতে সবার দিকে এক নজর তাকিয়ে বলে উঠলাম, আমি একটু একা থাকতে চাই, একটু একা থাকতে দাও আমায়। আমার বলা কথাটার পর সবাই চলে গেল একে একে। মিহু আপু কাঁধে হাত রেখে ভরসা দিলেন, তারপর চলে গেলেন। আমি হাঁটু ভাঁজ করে হাত দিয়ে আঁকড়ে ধরলাম হাঁটু। তারপর হাঁটুর উপরে মুখ রেখে স্যাঁতসেঁতে মাটিতে নীরবে একা বসে থাকলাম। বুকের ভেতরটা অদ্ভুত কষ্ট হলো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম যেন। চেষ্টা করলাম সেই কষ্ট নিজের মাঝে দমিয়ে রাখতে। হাঁটু আঁকড়ে ধরে তাকিয়ে থাকলাম স্যাঁতসেঁতে মাটির দিকে। সেভাবে কত সময় গেল আমার জানা নেই। আকস্মিক কানে এলো পরিচিত এক কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা আমার চেনা, মেহেরাজ ভাইয়ের কণ্ঠ। জ্যোতি, আসলে অসুবিধা হবে তোর? ওনার কণ্ঠস্বর শুনে আমিও চোখ তুলে তাকালাম না আর। আগের মতোই তাকিয়ে থাকলাম মাটির দিকে। মাথা ডানে বামে নাড়িয়ে উত্তর দিলাম, অসুবিধা হবে না। মেহেরাজ ভাই পা বাড়িয়ে এগিয়ে আসলেন, হাঁটু ভেঙে আমার সামনে স্যাঁতসেঁতে মাটিতে বসে বলে উঠলেন, কষ্ট হচ্ছে? আকস্মিক আহ্লাদি প্রশ্নে ভেতরের কষ্টগুলো যেন উগরে আসতে চাইলো, কিন্তু উগরে আসলো না। ওনার কথার উত্তর দিলাম না আমি, চুপচাপ সেভাবে বসে থাকলাম। মেহেরাজ ভাই আবারও বললেন, জ্যোতি, আমার দিকে তাকা। এভাবে অনুভূতিহীন হয়ে থাকবি না, ভেতরে ভেতরে গুমড়ে মরবি না, প্লিজ। আমি এবার স্থির চাহনিতে তাকালাম মেহেরাজ ভাইয়ের দিকে। পরনের সাদা পাঞ্জাবি, হাতাগুলো কোনোই অবধি গোটানো আছে, স্নিগ্ধ লাগছে ওনাকে। কিন্তু আমার কাছে না আজ মেহেরাজ ভাইকে অতটা নজর কাড়া সুন্দর বোধ হলো না। শুধু সৌন্দর্যই নয়, মেহেরাজ ভাইকে এত মাস পর এতটা কাছে দেখেও আমার ভেতরে কোনো অনুভূতি কাজ করলো না আজ। না প্রেম, না ভালোবাসা, আর না তো ভালো লাগা। জীবনের কঠিন বাস্তবতাগুলোর কাছে বোধহয় সকল অনুভূতি ফ্যাকাশে মনে হয়ে যায়। কথায় আছে না, অভাবে ভালোবাসা জানালা দিয়ে পালায়। হয়তো অভাবটাও জীবনের কঠিনতম এক বাস্তবতা বলেই ভালোবাসার মতো তীব্র অনুভূতিকেও হারিয়ে দিয়ে যায়। আমিও এই মুহূর্তে তেমনই এক কঠিন বাস্তবতার সম্মুখীন, যে বাস্তবতা আমার হৃদয় থেকে প্রেমানুভূতি, ভালোবাসার অনুভূতি সবকিছুই নিংড়ে চুষে নিয়েছে, অসাড় করে দিয়েছে আমার সমস্ত অনুভূতিকে। আমি টের পেলাম আমি সত্যি অনুভূতিহীন হয়ে গেছি। আমার নিজের ভেতর কোনো অনুভূতিই কাজ করছে না এই মুহূর্তে। না দুঃখ, না সুখ, না খারাপ লাগা, না ভালো লাগা। শুধু নির্লিপ্তভাবে চেয়ে থাকলাম আমি। মেহেরাজ ভাই আমার কাজ ঝাঁকানোতেই সে তাকানোর অদল বদল হলো। সচকিত হয়ে তাকাতেই মেহেরাজ ভাই বলে উঠলেন, দাদি আর নেই। এই কঠিন সত্যটা মেনে নেওয়ার ক্ষমতা তোর আছে আমি জানি, কিন্তু এতটা স্বাভাবিক থাকা কি উচিত জ্যোতি? সব দুঃখ নিজের ভেতরে রেখে দুঃখ জমানো উচিত? কি করা উচিত আমার? বিলাপ ধরে কান্না করা? মেহেরাজ ভাই আমার দিকে তাকালেন, শান্ত স্বরে বলে উঠলেন, পৃথিবীর সকল কষ্ট লুকাতে নেই জ্যোতি। কিছু কষ্ট প্রকাশ পেলে বিশেষ ক্ষতি হয় না। কষ্ট ভাগ করলে কষ্ট কমে। আমার সাথে তোর কষ্টটা ভাগ করবি? মেহেরাজ ভাইয়ের কণ্ঠ শান্ত, নরম। শেষের কথাটা যেন হৃদয়ের আকুতি নিয়েই বললেন। আমার স্পষ্টভাবে তাকালাম আমি মেহেরাজ ভাইয়ের চোখ জোড়ায়। দেখলাম আশাহত দৃষ্টি, দীর্ঘশ্বাসের অস্তিত্ব আর একরাশ চিন্তা। অস্ফুট স্বরে বললাম, না। মেহেরাজ ভাই ফের প্রশ্ন ছুড়লেন, কেন? নির্লিপ্তভাবে তাকিয়ে থেকে বলে উঠলাম আমি, প্রথমে সবাই কষ্টের ভাগ নেয় মেহেরাজ ভাই, আগলেও রাখে, পাশেও থাকে, কিন্তু একটা সময় পর আর কেউ থাকে না। কঠিন হলেও এটাই বাস্তব সত্য। মেহেরাজ ভাই আচমকা আমার হাত জোড়া নিজের হাত দিয়ে আঁকড়ে ধরলেন, শীতল চোখে তাকিয়ে আশ্বাস দিয়ে দৃঢ় গলায় বললেন, মেহেরাজ থাকবে, মিথ্যে নয়, সত্যিই থাকবে। মেহেরাজ ভাই এই প্রথম আমার হাত ছুঁয়েছে এভাবে। যাকে প্রণয় বুঝে ওঠার পর থেকেই মনে জায়গা দিয়েছি, সেই মানুষটাই পরম যত্ন করে আমার হাত জোড়া আঁকড়ে ধরেছে। যে মানুষটাকে কিশোরী বয়স থেকে ভালোবেসেছি, যে মানুষটাকে জীবনে প্রথম ভালোবাসা হিসেবে স্বীকার করেছি, যে মানুষটাই আমার হাত আগলে ধরে শীতল কণ্ঠে বলছে সে আমার পাশে থাকবে।
সত্যিই থাকবে। এসবে বোধহয় আমার আবেগে আপ্লুত হওয়া উচিত, খুশিতে মূর্ছা যাওয়া উচিত, সুখ সুখ অনুভূতিতে চোখ টলমলো করে ওঠা উচিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার মধ্যে কোনো অনুভূতিই কাজ করলো না, কোনো বিশেষ প্রতিক্রিয়াই হলো না মেহেরাজ ভাইয়ের হাতের আলতো ছোঁয়ায়।